সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিওকে। হাতে আর কয়েক ঘন্টা। 19শে জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন। তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত। ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়। একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির নোটিশে আতঙ্ক। এর জেরে একাধিক মৃত্যুর অভিযোগ আর নানা জায়গায় শুনানি হয়রানির অভিযোগ তো আছেই। বছর 50-এর খালেদা বিবি দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা। বুধবার মারা যান। পরিবারের দাবি এসআইআর শুনানির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 3 দিন আগে শবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেরে তুলে দেবে এখানে বলে কদিন ওর মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের চান্দু সরকার। পরিবারের দাবি তার বউকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্ক। তার বর চান্দু আত্মহত্যা করেন। আজকে ওর নোটিশ ছিল না, ওর বউয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বউয়ের ভুল ছিল। এসআর আতঙ্কে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার শামসুন বিবি। বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। কেউ মাধ্যমিক পাস করেনি। যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই। তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। ইনি জিন্নাত আমান খাতুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের আইআরও। বুধবার বানেশ্বর হাই মাদ্রাসার এসআইআর শুনানির কাজ করছিলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আচমকাই অজ্ঞান হয়ে যান জিন্নাত। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ বলে দাবি। এর সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। অনেক রকম কোয়েশ্চেন করা হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছিলেন। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফাত হেনতানা। প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর। এখনো অবজারভেশন আছেন। আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হীরালাল দলুই ঠিকমতো হাঁটতে পারেন না। বৃহস্পতিবার তিনিও যান এসআইআর শুনানিতে।
কি ওই নাম টাম ভুলের জন্য আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ স্যার হিয়ারিং ছিল, বিশাল কষ্ট, ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। হ্যান্ডিক্যাপের দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ বিশাল সমস্যা এই গাড়ি। এসআইআর শুনানিতে লম্বা লাইন। এ ছবি উত্তর 24 পরগনার আমডাঙ্গা ব্লকের বিডিও অফিসে। এখানে শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হিয়ারিং এর লাইনে এসেছিল, সেখানেই অসুস্থ। এখন কি অবস্থা? এখন তো হসপিটালে নিয়ে গেছে, এখানকার লোকেরা সহযোগিতা করলো, করে হসপিটালে নিয়ে গেছে। এখন বলে হাওড়া জগৎবল্লভপুরের বিডিও অফিসেও শুনানির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 60-এর ঊর্ধ্বে বয়স, সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে মৃত্যু, হিয়ারিংয়ে চূড়ান্ত হয়রানির অভিযোগ। ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এই নিয়ে। কলকাতা বইমেলার উদ্বোধনে কমিশনের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিজের লেখাতেও প্রতিবাদ। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর বই প্রকাশ এসআইআর 26-26। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআরে। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। সোনারপুরে এসআইআর হিয়ারিংয়ের ভুলে ভরা ফর্মের একদিকে লেখা কাটোয়া বিধানসভা, আরেকদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এই নিয়ে জোর শোরগোল। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের 2টি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের 2টি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সিঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।
নীতিন নবীনের নজর বাংলায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরই পশ্চিমবঙ্গে। 27 জানুয়ারি দুদিনের সফরে এ রাজ্যে আসছেন নীতিন নবীন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তাঁর রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। 27 জানুয়ারি কলকাতায়। ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 45 বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। নিউজ 18 বাংলা। মুড়িগঙ্গায় ডুবে গেল বাংলাদেশের বার্জ। নদীতে মিশছে ফ্লাই অ্যাশ। এর জেরে নদীর জল হচ্ছে দূষিত। চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে। তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা। তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ।
এই বুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএস গুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত এবং একই ঘটনা কেন বারবার ঘটে এটা, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটাই দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে বুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে, তার ফলে কিন্তু ম্যানগ্রোভস গুলো ডাই ব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলোও কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে এই বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ। দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কোথাও তৈরি হবে ব্রিজ, কোথাও একাধিক নতুন রাস্তা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং নদিয়ায় বৃহস্পতিবার হয়ে গেল একাধিক কাজের শিলান্যাস। একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি। মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। 6-7 বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 45 লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। 2 ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হচ্ছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে এবং আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি, এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা।